আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছো সবাই? আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার? জি স্যার শুনি। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবাই ভালো আছো শুনে ভালো লাগলো। আর আজকে তোমাদের যে হোম টাস্ক যেটা দেওয়া ছিল, তোমাদের মধ্যে কয়জন জমা দিয়েছো? কই, একজন? আচ্ছা। আচ্ছা, আমি খাতাটা একটু দেখি, দেখে তারপরে তোমাদের ক্লাস শুরু করি। সনেটে 18 সম্পর্কে লিখতে দিয়েছিলাম, তাই না? সামারিটা লিখতে দিয়েছিলাম মেবি। তাহলে এখানে সামারি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ক্রিটিক্যাল লিখবো। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখে হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা লিখতে দেওয়া ছিল। তো আমি একটু দেখে দিই। লেখাটা আর একটু বড় করতে হবে, লেখার সাইজটা। এমনি খুব সুন্দর আছে, পরিষ্কার। লেখার সাইজটা আর একটু বড় করতে হবে। আচ্ছা, এই জায়গাটাই সবাই ভুল করে। তো যাই হোক, তুমি এটা ভুল করোনি, এই জন্য তোমাকে ধন্যবাদ। যে ওয়ান অফ মানে হচ্ছে অনেকগুলির মধ্যে একটা। তাহলে ওয়ান অফ এর পরে যেই নাউন বা প্রোনাউন হবে সেটা প্লুরাল হবে। যেমন এখানে সনেটস করেছো, তো যারা এই ভুলটা করে থাকো তারা এখন থেকে করো না আর। এখানে সনেটস যে আছে এটা সনেটসই হবে, অনেকে সনেট লিখে দেয়, তো তখন কিন্তু ভুল হয়ে যায়। আচ্ছা, যাই হোক, দেখো আরেকটা ভুল যেটা মানে হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে যখন একটা প্যারাগ্রাফ স্টার্ট করছো, এই যে এটা একটা প্যারা, এই প্যারাটা যে স্টার্ট করছো, যখন যখন এই প্যারাটা স্টার্ট করছো, তখন এই প্যারার শুরুর যে লাইনগুলো, এই লাইনগুলো তো ভুল হওয়া যাবে না। এদিকে যদি একটা ভুল থাকে তাও টিচারের অত চোখে পড়বে না। বাট শুরুর লাইনটা, যেমন এখানে দ্য পোয়েম ইজ আ শেক্সপিয়ারিয়ান সনেট, ঠিক আছে? এ সনেট কনসিস্ট অফ 14 লাইন। তাহলে এখানে কনসিস্ট, এ সনেট বলছে, একটা সনেট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে এস বাই এস দিতে তুমি ভুলে গেছো। সো এটা একটা ভুল হচ্ছে, এইভাবে ভুল যে এটা টিচারদের প্রথম এক প্যারাগ্রাফগুলোর প্রথম এক দুই লাইনই আর কি সব টিচাররাই ম্যাক্সিমাম সময় পড়ে থাকে। তারপর বাকিটা বুঝে ফেলে যে তুমি কি লিখেছো। টিচিং দিতে দিতে বা টিচিং করতে করতে এটা তাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এই প্রথম দুই লাইনে যদি তুমি এরকম গ্রামার ভুল করো, তখন তারা একটা নেগেটিভ মাইন্ডে চলে যায় তোমার ব্যাপারে। তো এই গ্রামারগুলো ভুল করা যাবে না। আর যখন এই যে এই জাতীয় টার্মগুলো লিখছো, যেমন অক্টেভ, সিস্টেট, এগুলো এস বড় হাতের দেওয়ার চেষ্টা করবা। এখানে ওটা বড় হাতের দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, এই স্পেসটা এটা ঠিক আছে। আমি তোমাদেরকে আরেকবার বলি, আমি সবসময় বলে থাকি যে 1 ইঞ্চি মেপে মেপে ফাঁকা দিবা। এই যে এই রকমের ফাঁকাটা দিবা আর কি। এটা এটা খুব সুন্দরভাবে সে স্পেসটা দিয়েছে, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের ভেতরে এই রকমের ফাঁকা দিবা। এটা অনেক সুন্দর। আচ্ছা, রাইম স্কিম এভাবে দিয়েছো তো? হ্যাঁ, এভাবে হবে, তবে রাইম স্কিম ইজ বা রাইম স্কিম আর এভাবে দিয়ে তোমাকে তারপরে এভাবে দিতে হবে। এটা যদি তুমি সেন্টেন্স হিসেবে কাউন্ট করো তাহলে কিন্তু সেন্টেন্স হয়নি।
হুম। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। অনেকেই আছে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার খাতায়, ধরো এই জায়গায় এতটুকু তুমি শেষ করেছো, এবার আরেকটা প্যারা শুরু করতে হবে, তখন অনেকেই করে কি এইখানেই শুরু করে দেয় এবং এখানে শুরু করে হয়তো একটা লাইন বা বড় জোর দুইটা লাইন তারা এখানে আটায়। সো এটা করা যাবে না, মিনিমাম 3-4টা লাইন আটবে, সেরকম একটা জায়গা থেকে প্যারাগ্রাফ শুরু করতে হবে। আচ্ছা, আমার ছোট ছেলে, 1 বছর বয়স, এখনো কয়েকদিন বাকি আছে, 1 বছর হয়নি, খুব চিল্লাপাল্লা করে। সারাদিন আমি অফিস থেকে এসে আবার রাত্রেও ক্লাস নেই, তো ওকে ওইভাবে সময় দেওয়া হয় না, এই জন্য এই যে একটু আগে দরজায় খুব জোরে জোরে আঘাত করছিল। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই জায়গাগুলোতে তোমরা কখনোই শুরু করবে না, এতখানি যদি স্পেস থেকে যায় তুমি পরের পেজে গিয়ে স্টার্ট করবে আর একটা নতুন প্যারা। এই জায়গাগুলোতে প্যারা শুরু করবে না, আর একটু চেষ্টা করবে যাতে এর এতখানি জায়গা না থাকে। পরীক্ষার খাতায় লিখতে গিয়ে একটু চেষ্টা করবা শুরুতে যাতে এতখানি জায়গা ফাঁকা না থাকে, এতখানি জায়গা ফাঁকা থাকলে টিচাররা মনে করবে যে প্রশ্ন শেষ হয়ে গেছে। আর যদি শেষ হয়ে যায় তখন তো থাকবেই, যেমন এটা শেষ হয়ে গেছে। ও আচ্ছা, শেষ হয়নি, কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে, ওই জায়গায় ওভাবে শুরু করা যাবে না। আচ্ছা, অ্যাপোস্ট্রফি ঠিক আছে, মেটাফোর। হুম। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলে থাকি যে তোমরা যদি পড়ে এভাবে লিখে দিতে পারো তাহলে তো অনেক ভালো। যদি পড়ে লিখে নাও দিতে পারো, দরকার হয় নোট বা গাইড দেখে দেখে এভাবে লিখবে। তাও অন্তত আমি স্টাইলটা ধরতে পারবো, স্টাইলটার কথা বলে দিতে পারবো যে স্টাইলটা আরেকটু ভালো করা দরকার। আচ্ছা, পার্সোনিফিকেশন আছে। পার্সোনিফিকেশন, নর শ্যাল ডেথ ব্র্যাগ, হ্যাঁ এটা ঠিক আছে। ডেথ মানে ডেথ হচ্ছে অহংকার করতে পারবে না বা গর্ব করতে পারবে না বা চড়াও হতে পারবে না। সো এখানে ব্র্যাগ, ডেথকে এখানে পার্সোনিফাই করা হচ্ছে। হাইপারবোল, হ্যাঁ এই যে এখানে হাইপারবোলিক এক্সপ্রেশন আছে। তোমরা এই এতগুলো থাকলে এতগুলোই দেওয়া যাবে না, এতগুলো দেখতে গেলে তো সময় চলে যাবে। যদি যখন কোনো কোশ্চেনটা শুধু এরকমটা করে যে ফিগারস অফ স্পিচ গুলো ফাইন্ড করো, তখন একটা কবিতার খুঁটিনাটি যত ফিগারস অফ স্পিচ হয় সব দেওয়া যেতে পারে। বাট যদি যখন তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখছো তখন একসঙ্গে এতগুলি দেওয়ার দরকার নাই, দুইটা তিনটা। কারণ যদি পরীক্ষার খাতায় এত লিখতে যাও তাহলে কিন্তু টাইম পাবে না। সময় কিন্তু তোমার 25 মিনিট। এটা এটা একটা আমি একটা ভাগ করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে কোন প্রশ্নে কতটুকু তোমরা সময় অ্যাপ্লাই করবে। এটা এটা মার্কস দেখে এটা করতে হবে। তো এটা আমি করে তোমাদের গ্রুপে অবশ্যই একটা ভিডিও বানিয়ে শেয়ার করবো, এটা সার্বজনীন একটা ভিডিও বানাবো সবার জন্য। সিনেকডকি, হ্যাঁ। আচ্ছা, এরপরে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ লাইন টাইমলেসনেস। আচ্ছা, থিমটা শুরুর দিকে লিখতে হয়। হ্যাঁ, ইমেজ আছে, ইমেজেরই কথা বলতে হবে। ইমেজ কিন্তু ফিগারস অফ স্পিচ না, ফিগার অফ স্পিচ না, তোমার ইমেজেরই হচ্ছে ফিগারস অফ স্পিচ। মানে অনেকগুলি ইমেজ মিলে একটা ইমেজেরি হয় এবং সেই ইমেজেরিটাই হচ্ছে ফিগার অফ স্পিচ। শুধুমাত্র সিঙ্গেল একটা ইমেজ কিন্তু ফিগার অফ স্পিচ না, ওইটা একটা ফিগার অফ স্পিচের অংশ মাত্র। তো এটাও মাথায় রাখো যে ইমেজ, এটা ইমেজেরির একটা সিঙ্গেল পার্ট। ইমেজেরি হচ্ছে ফিগারস অফ স্পিচ, বাট ইমেজ ফিগারস অফ স্পিচ না কিন্তু।
আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জন্য, এটাও একটা টিপ বলতে পারো, যে যখন তোমরা কোনো নোট করবে তুমি মাথায় রাখবে যে এই নোটটা যাতে আমি পরীক্ষা খাতায় লিখতে পারি। ধরো তুমি মনের মাধুরী মিশিয়ে নোট করলে, কিন্তু পরীক্ষার খাতায় দেখা যাচ্ছে যে লিখতে গেলে ওই নোটটা লিখতে হয়তো 1 ঘন্টা লাগবে, তাহলে তো হইলো না। নোটটা এমন একটা ইয়ে হবে, যেমন অনেকের লেখার স্পিড ভালো, মানে খুব দ্রুত লিখতে পারো, তার তার নোটটা হয়তো, তার পার্সোনাল নোট একটু বড় হতে পারে, কারণ সে ওইটা হয়তো ওই 25 মিনিট টাইমের মধ্যে লিখে কভার করতে পারবে। আবার তোমার যদি দেখা যায় যে 25 মিনিটে তুমি কভার করতে পারবে না, তাহলে অত বড় নোট করে কিন্তু লাভ নেই। তো তুমি 25 মিনিটে যতটা কভার করতে পারবে সেরকম বড় তুমি নোট করার চেষ্টা করবে সবসময়। আচ্ছা, এই যে আইএমবিক লিখতে লেগে তোমাদের এই যে ফাঁকাটা দিচ্ছ, এই স্পেস গুলো দেওয়া যাবে না, একসঙ্গে লিখো। তুমি পেঁচিয়ে লিখো, এখানে যেমন 14 তুমি পেঁচিয়ে পেঁচিয়ে লিখেছো না, পেন্টামিটার পেঁচিয়ে লিখেছো, আইএমবিক এর ক্ষেত্রে তো এত ফাঁকা দেওয়ার দরকার নেই। তো এই ফাঁকাগুলো দেওয়া যাবে না। মানে এই যখন ফাঁকা দিচ্ছ তখনই কিন্তু তোমার টিচার বুঝে ফেলবে যে আই অ্যাম বিগ, এরকম একটা কিছু একটা চলে আসবে। তো এখানে আইটার সঙ্গে তারপরে এম, তারপরে এম এর সাথে বি, এটাকে মানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। অনেকেই তো আবার ভুল করে বসে থাকে আই অ্যাম বিগ, হ্যাঁ আমি বড়, সো এটা যে না হয় আবার। এই যে এখানে এই সেন্টেন্স গুলো আসলে আধুনিক ইংলিশে এগুলো ভুল। ইন্ট্রোডাক্টরি দেয়ার আধুনিক ইংলিশে অতটা ইউজ হয় না। তো এটা মাথায় রেখো যে তুমি যদি তোমার লেখাটাকে সুন্দর করতে চাও তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারের দরকার নাই, দেয়ার আর এটার দরকার নেই। তুমি এখানে এমনি বলো যে সনেট, এ সনেট হ্যাজ 14 লাইন্স, এরকম ভাবে বলতে পারো। অথবা ইউজুয়ালি এ সনেট হ্যাজ 14 লাইন্স, সাধারণত একটা সনেটের 14টা লাইন থাকে। এই যে এরকম ভাবে ঘিচিমিচি করে এক জায়গায় ভাবে দেওয়া যাবে না পরীক্ষার খাতায়, এরকম করে না দিয়ে এটা তুমি পরের পাতায় চলে যাবে। আর ওই যে বললাম যে পরের পাতায় যখন যাবে তখন এখানে তো বিশাল একটা গ্যাপ থাকছে, তো তখন এই জায়গায় হয়তো অন্য কোনো একটা লাইন লিখে দিলা প্রাসঙ্গিক, অথবা এইটাকে এমন ফাঁকা করে লিখলা যাতে করে এই লাইনটা, এই এই এতটা স্পেস না থাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি বলতে চাইতেছিলাম যে আপনি তো বারবার আমাদের বলতেছেন যে পরীক্ষার খাতায় এরকম এরকম লিখবো, তো একটা এক্সাম্পলের জন্য যদি আপনি আগের ইয়ার কারো একটা খাতা যদি আমাদের দিয়ে দিতেন তাহলে সুবিধা হইতো। আগের ইয়ারের খাতা আমি কিভাবে পাবো? আগের ইয়ারের খাতা স্যার আপনার কোন স্টুডেন্টস এর খাতা যদি বলতেন আমরা কিভাবে ফলো করবো, আমরা রুলসটা দেখতাম, কারণ ওনারা তো এক্সপিরিয়েন্স কিভাবে অ্যান্সার লিখতে হয় এটা। হ্যাঁ, এটা এটা তো তো অনেক আছে, আমি তোমাদেরকে দেখাতে পারবোই। যেমন ধরো, ওইটা তো পরীক্ষার খাতাটা একবারে দেখানো যাবে না, এরকমের নোট দেখাতে পারবো। যে এই নোটগুলো জি জি হচ্ছে, তোমরা যদি আমাদের ইয়ে গ্রুপে যাও, আমাদের যে সবচেয়ে বড় যে গ্রুপটা ক্লাউড স্কুলের, সেখানে যদি যাও, ধরো আমি তোমাদেরকে দেখাই। এই যে আমাদের 46,000 তোমরা এখানে আছো, আমরা খুব শীঘ্রই 50,000 হয়ে যাব। তো সেখানে সেটা নিয়ে একটা অবশ্যই সেলিব্রেশন হবে, আমরা কিছু একটা আয়োজন করবো ইনশাল্লাহ। এইখানে তোমরা এই যে সোনিয়া মাহিন আমাদের যে মডারেটর, তার নোট দেখতে পারো। সে কিন্তু এবার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবে, মানে নিউ থার্ড ইয়ারে উঠেছে। তার নোটগুলো অনেক সুন্দর, সেখান থেকে তোমরা আইডিয়া পেতে পারো। হুম, সেখান থেকে আইডিয়া পেতে পারো। এই যে কত সুন্দর ফাঁকা ফাঁকা করে একটু বড় বড় করে লিখেছে। আবার এই জায়গাটা কিন্তু সে আবার ভুল করেছে সে নিজেও, মানে সেও তো কেবল সেকেন্ড ইয়ার। এই যে এইভাবে এই পার্ট মানে এখানে মনে হচ্ছে বিছিয়ে দিয়েছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এই এই প্রশ্নটা কি প্রশ্ন, এটাও দেখতে হবে। আমি তোমাদেরকে অন্য আরেকটা দেখাই।
থার্ড ইয়ার থেকে দেখাই। ফাতেমাতুজ জোহরা যে নোটগুলো আছে আর কি। খুঁজে পাওয়া মুশকিল। একটা প্রশ্নের নাম বলি। আচ্ছা, আমি তোমাদের দেখাবো, এটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। দিশার নোটগুলা পাওয়া যেতে পারে, আর একটু দেখি। স্যার পরে দিয়ে দিলে আমরা পেয়ে যাব। হুম, আচ্ছা, আমি এটা তোমাদের সাথে শেয়ার করব, এখন সময় নষ্ট না করি। ও আচ্ছা, এই যে একটা আমরা পেয়েছি। ধরো এই নোটটা কি আছে, মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ এ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে থার্ড ইয়ারের একটা নোট। এটা কি রোটেট করা যাবে না? রোটেটের অপশন নাই। দেখো এখানে ইয়েগুলো, লেখার সাইজগুলো দেখো। হয়তো এর লেখা খুবই পরিষ্কার সুন্দর, তোমরা এভাবে লিখতে পারো। তবে এখানকার এই যে একটা প্যারার পরে আরেকটা প্যারা, যদিও খুব কাছে, কিন্তু তারপরে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আহ, আলাদা প্যারা। এরপরে দেখো এই যে এই লেখাটা শুরু করেছে একটু ভেতর থেকে। So এরকম, তবে নিচে এসে দেখো এরকম। আমরা যদি আরেকটু এদিকে যাই, এটাকে ঘোরানো যাচ্ছে না, রোটেট করা যাচ্ছে না। যেমন এইখানে দেখো, দেখতে পাচ্ছ তাই তো? এটা আমাদের মডারেটর, ও এখন থার্ড ইয়ারে পড়ে, সামনে থার্ড ইয়ার ফাইনাল দিবে। ওর লেখাগুলো দেখো। তোমরা এই গ্রুপে এই দিশা আপু, তারপরে দিশার ভালো নাম মানে অরিজিনাল নাম হচ্ছে অন্তরা, তারপরে তোমরা ফাতেমাতুজ জোহরা আপু, এই দুইজনের নোট পড়বা। তোমার সোনিয়া মাহিদ, এদের নোটগুলো পড়বা। তাহলে তোমরা, সোনিয়া মাহিদ এবার ওল্ড সেকেন্ড ইয়ারে পড়ে, ও ফার্স্ট ইয়ারের প্রচুর নোট শেয়ার করতেছে। তো তোমরা এগুলো দেখতে পারো। দেখো এগুলো লেখা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এই লেখাগুলো যে তো স্পেশাল, সেটা বোঝা যায়। আচ্ছা, আমরা এটা এখন রাখি। আরো কিছু নোট। একটা করোনা ভাইরাস নিয়ে একটা প্যারাগ্রাফ লিখেছে, দেখো। এগুলো থার্ড ইয়ারের নোট, সেকেন্ড ইয়ারের নোট। আচ্ছা, আমরা দেখি। এই যে এটা একটু সোজা আছে, দেখো এই নোটটা। ফেরি কুইন হচ্ছে স্পেন্সারিয়ান সনেট, তুমি লিখেছো না? তো স্পেন্সার হচ্ছে যে পোয়েট, সেই পোয়েটের একটা রাইটিং হচ্ছে এই দ্য ফেরি কুইন। চমৎকার একটা রাইটিং। তো এই ফেরি কুইনের থেকে একটা কোশ্চেন লিখেছে, দেখো। মার্জিন দিয়েছে, খেয়াল করিও কিন্তু। মার্জিন দিয়েছে, মার্জিনের পরে কোথা থেকে শুরু করেছে দেখো লেখাটা। অনেকখানি ফাঁকা দিয়ে এরপরে অ্যান্সার দিয়ে লেখাটা শুরু করেছে। যেখানে যেখানে ইয়ের নাম, অর্থাৎ রাইটিং এর নাম, কবিতার নাম, সেখানে সে নিচে আন্ডারলাইন দিয়ে দিয়েছে। মানে এটা টিচারকে আসলে একটু দেখিয়ে দেওয়ার জন্য। তারপরে এই জায়গাটায় দেখো কতখানি গ্যাপ।
মানে খুব যে বেশি গ্যাপ তা না, কিন্তু তারপরেও মনে দেখা যাচ্ছে যে হ্যাঁ গ্যাপ আছে। আর এই যে নিচে একবার ঠেকিয়ে দিয়েছে, আমরা পরীক্ষার খাতে এতটা ঠেকিয়ে দেবো না, এটা তার নোট করার খাতিরে সে এটা করেছে। এরপরে আরেকটা দেখো, এই যে এখানে, এই যে দেখো এখানে কিভাবে লিখেছে। এবার দেখো কোটেশনটা, তোমরা কোটেশন দিবা যখন, তখন এইভাবে দিবা। এখানে যদিও অল্প সে স্পেস রেখেছে, তারপরে কিন্তু কোটেশনটা বোঝা যাচ্ছে তার পরীক্ষা, তার খাতা হচ্ছে বা তার হাতের লেখা ভালো হওয়ার কারণে বা পরিষ্কার হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে। আর তোমাদের যাদের লেখাটা মনে হয় যে একটু মানে অপরিষ্কার বা অত ক্লিন না এরকম, তারা একটু বেশি করে ফাঁকা দেওয়ার চেষ্টা করবে, যাতে করে তুমি যে এক্সট্রা কিছু দিয়েছো এটা বোঝা যায়। দেখো এই যে কত সুন্দর। তারপরে এই যে এখানে এই যে প্রত্যেকটা প্যারা শুরু করেছে এবং লেখাটা এর মাঝখান থেকে শুরু করেছে। এটা আমাদের স্টাইল ছিল, মানে আমরা এইভাবেই লিখতাম আমাদের সময়টা। আবার এই অন্তরা বা যে দিশা যেই কলেজে পড়ে, সেই কলেজের টিচার হচ্ছে আমাদের সার্কেলের বা আমার এক ফ্রেন্ড, মানে একেবারে বলা যেতে পারে যে হচ্ছে কি বলে মায়ের পেটের বন্ধু। তো এরকম এক মায়ের পেটের বন্ধু হচ্ছে তার আহ, তার টিচার। তো স্টাইলটা দেখো, একেবারে ওইখান থেকেই যেন মানে পেয়েছে। এই যে এখানে দেখো মাঝখান থেকে শুরু করেছে এখানে আবার। তো এই স্টাইলে তোমরা লিখতে পারো নোটগুলি। আচ্ছা, বুঝতে পেরেছো তো না? দেখো, প্রত্যেকটা নোট কত ক্লিন, যেমন হাতের লেখা। এটা থার্ড ইয়ার, আমি দেখি তো কোনো ফার্স্ট ইয়ারে কোনো অনেক নোট শেয়ার করে। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, ইংরেজি বিভাগ। প্রথম বর্ষে কি আছে এখানে? গিভ দ্য রাইম অফ দ্য পোয়েম স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং আছে, এটা না। এটা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার। আচ্ছা, বাদ দেই। এখান থেকে তোমরা এটা দেখতে পারো, এই দিশা দিশা হচ্ছে আমাদের মডারেটর, তুমি তার রাইটিং গুলো দেখে আসতে পারো। আচ্ছা, এবার আমরা তোমাদের যে গ্রুপ সেখানে যাই। এখানে যেটা দিয়েছো ঠিক আছে। এই যে এখানে যে তুমি ইয়েটা করেছো, স্ক্যানশনটা করেছো, ওপরে নিচে আরো ফাঁকা দেওয়া লাগবে, ওপরে নিচে আরো স্পেস দিতে হবে। তারপরে এই যে স্ট্যান্ডারটা শুরু করেছে, স্ট্যান্ডারটা এরকম জায়গা থেকে শুরু করো, এই স্ট্যান্ডারটা এরকম জায়গা থেকে শুরু করো। তারপরে এই যে তুমি লাইনটা দিয়েছো, কোটেশনটা দিয়েছো, এটা তো একটা কবিতার হুবহু লাইন, তো এইটার দুই পাশে কোটেশন চিহ্ন আগে দিতে হবে এই পাশে। অবশ্যই এটা স্ক্যানশন করেছো, এটা না দিলেও চলবে। যেগুলোতে তুমি কোটেশন দিয়েছো সেগুলোতে অবশ্যই এটা দিতে হবে। আরেকটা জিনিস, তুমি কোথাও এই যে সনেট 18 যদি এইভাবে লিখো, সব জায়গায় এইভাবে লিখতে হবে। কোথাও সনেট এখানে 18 দিয়ে দিলা, কোথাও 18 ইংলিশে লিখলা, এরকমটা না করে এটা করো। মানে ব্যাপারটা এরকম, এগুলো ভুল না, এগুলো ইচ্ছা করলেই টিচাররা মার্কস দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সব টিচারের মন মানসিকতা কিন্তু এক না। আমাদেরকে এমন একটা লেখা লিখতে হবে যে লেখাটা সব টিচারই মানে গ্রহণ করে এরকম। কারণ বলা তো যায় না যে এমন এক টিচারের কাছে খাতা গেল যে তোমার মানে এই স্টাইলটা সে পছন্দ করে না। তো শুরু থেকেই ওরকম একটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, 10 মিনিট পর কেটে যাবে, আমরা আবার অ্যাড হব। এই যে এখানে স্পেসটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন বলো, সেটা হচ্ছে যে পরীক্ষার যেহেতু এটা প্রিপারেশন চলতেছে, আমার চাইতে তোমাদের পড়াশোনাটা একটু বেশি হইতে হবে। আমি একটা ক্লাস নিলাম, তোমরা ক্লাস করলে আর কোনো অ্যাক্টিভিটি নাই, তাহলে ওই এবার যেরকমটা হচ্ছে আগামী বছরও এরকমও ইমপ্রুভমেন্টে আসতে হবে। মানে যেরকম অলরেডি আমি ইমপ্রুভমেন্টের জন্য ফার্স্ট ইয়ার ইমপ্রুভ দিবে,
পরীক্ষা একবার ফেল করেছে বা খারাপ করেছে, তো তাদের ইমপ্রুভ দিতে হবে মান উন্নয়নের জন্য। তো এরকমের একটা গ্রুপ খুলেছি যেখানে স্টুডেন্ট ভর্তি হচ্ছে। মানে এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে এই যে প্র্যাকটিসের অভাব, প্র্যাকটিস করে না। তো তোমরাও যদি এখানে এরকম ভাবে প্র্যাকটিস না করো, বা বাসায় হয়তো করছো, বাসায় করতে পারো, এখানে যদি নাও দাও, দিলে ভালো, দিলে আমি বুঝতে পারবো যে তুমি প্র্যাকটিস করতেছো। আর বাসায় যদি প্র্যাকটিস করো, না করো, তাহলে আমি বলবো যে তুমি লুজার হবে। লুজার বলতে খারাপ করবে এটা বলছি না, হতে পারো, হওয়ার সম্ভাবনা আছে। কারণ ইংরেজি তুমি প্র্যাকটিস না করলে হবে না। স্টেজে মারতে গেলে 100 জনে 5 জন 10 জন পারবে, বাট 90 জনই ফেল করবে। তো একটু মাথায় রেখো এটা। আচ্ছা, এবার আমরা একটু দেখে স্যার আসি। হুম। স্যার আমি সনেটের যে 2 নম্বর কোশ্চেনটা লিখছি এটা লাস্ট লাইন লাস্ট পেজটা একটু স্যার দেখে দিন, এটা একটু আমি নিজে নিজে লিখছিলাম তো এই জন্য, যে এই প্রশ্নটা আমি এইভাবেই পরীক্ষার মধ্যে দিতে পারবো কিনা। এইটার সর্বশেষ লাইন কোন অংশটা? না স্যার একদম ওই যে একদম লাস্টের পৃষ্ঠা যেটা। এটা এটা তো প্রথম নাকি? জি স্যার এটাই 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, এটা লাস্ট হ্যাঁ হ্যাঁ এই এই পাশে, তাই তো? এটা? জি স্যার এই পৃষ্ঠাটা, জি স্যার। আচ্ছা, দেখি। তার মানে এটা তুমি কনক্লুশন লিখেছো, তাই তো? জি স্যার। আচ্ছা, কনক্লুশন লিখেছো তুমি, ঠিক আছে। এখানে লিখছো যে সনেট 18 ইন সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ার ডিসক্রাইবস, এখানে তুমি একটা এস ভুল করেছো। অথবা এখানে ডিসক্রাইব না দিয়ে হ্যাজ ডিসক্রাইবড, মানে পাস্ট পার্টিসিপল করতে হবে। উপরে যেহেতু আলোচনা করেছোই তুমি, তাহলে এখানে বলতে হবে যে তিনি এখানে আলোচনা করেছেন। দ্য কম্প্যারিজন বিটুইন, না তাহলে তো হ্যাজ ডিসক্রাইব তো দেওয়ার দরকার নেই। এখানে বলো উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ কম্পেয়ার্ড, তিনি কম্পেয়ার করেছেন বিটুইন দ্য ইউথ অ্যান্ড দ্য সামার্স ডে অ্যান্ড অলসো ডার্লিং বার্ডস অফ মে অ্যাটসেট্রা। আচ্ছা, এখানে ঠিক আছে, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। ইন অক্টেভ হি ইমপ্লাইজ টু হুইচ বিউটি উইল হি কম্পেয়ার, এখানে উইল। আচ্ছা, in octave he implies to whose beauty will he compare, will he মানে হচ্ছে তুমি এখানে প্রশ্ন করে ফেললা, সেখানে তো এটা প্রশ্নবোধক বাক্য না, তাহলে he will হবে। in octave he implies that to which will he compare with the youth's beauty, insisted he tells that the stable and permanent beauty of his friend, এখানে insisted he tells that এরকম না, he has told that, এখানে told না, মানে দ্যাটও হবে না, he has told the stability and permanence of the beauty of his friend, এভাবে হবে permanent beauty of his friend। আবার এখানে stable, এটা এভাবে হবে না, is above all, আচ্ছা, all the decaying beauty and even the living people and the poem make him immortal forever। আচ্ছা, ইমর্টাল মানে হচ্ছে তোমার অমর, মানে সে কখনো মারা যাবে না, এরপরেও ফরএভার দরকার নাই, চিরকালের মতো ইমর্টাল, এরকম না। আচ্ছা, আর এখানে কি লিখেছো, এরকম এক লাইনে তো দেওয়াই যাবে না, এখানে মিনিমাম 2-3 লাইন করতে হবে। তুমি এটা এভাবে করতে পারো। So from the above discussion we can decide that sonnet 18 is a Shakespearean sonnet because all the aspects or features of Shakespearean sonnets are available in this poem, এভাবে তুমি বলতে পারো। তখন আর এক লাইন হবে না, তখন 2-3 লাইন হয়ে যাবে। এখন এই যে তোমার যে ভুলটা হয়েছে, যে ভুলগুলি, এই ভুলগুলি কেন হলো জানো? এই ভুলগুলি হচ্ছে তুমি পর্যাপ্ত হয়তো লিখো না, এর জন্য হয়েছে। নিজে থেকে যত বেশি বেশি লিখবে তখন এই এই ভুলগুলো আর হবে না, একটা সময় তুমি নিজেই ফিল করবা, ও আচ্ছা এই জায়গায় ভুল করলাম। জি স্যার আমি আসলে অনেক দিন পর ফ্রি হ্যান্ড হ্যাঁ, রাইটিং হ্যাঁ, এই ফ্রি হ্যান্ড রাইটিং যত বেশি লিখবা, ওই যে কোনো জিনিসই প্র্যাকটিস কেন বলা হয়, প্র্যাকটিস মানে তো এটা যত বেশি করবা তত পারফেকশনের দিকে আগাবা। তো এটা মানে মাথায় রেখে এটা আরো বেশি বেশি লিখতে হবে।
আচ্ছা, আজকের ক্লাসটা তো একেবারে ইয়ে হয়ে যাচ্ছে, মেরে মেরে হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে আরেকবার কানেক্ট করি, তোমরা আরেকবার কানেক্ট হও। 4 মিনিট আছে যদিও। তোমাদের কোনো কোশ্চেন আছে এখন এর ভেতরে? কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, পারো। জি, আমি এই পেইড গ্রুপে ফার্স্ট ক্লাস করছি আজকে। স্যার আমাদের কি মানে এক্সামের জন্য শর্ট কোনো সাজেশন দেওয়া হয়েছে ফাইনাল এক্সামের জন্য? ফাইনাল এক্সামের পার্ট সি এর জন্য সাজেশন দেয়া আছে, আর সেটা হচ্ছে শুধুমাত্র প্রোজ এবং পোয়েট্রির। রিডিং রাইটিং এর আসলে সাজেশন দেয়া ইম্পসিবল। হ্যাঁ, একভাবে সাজেশন দেয়া যেতে পারে, হ্যাঁ, কিন্তু সেসব সাজেশন থেকে কমন পড়া মানে খুব কম পড়ে। তো সেক্ষেত্রে তারপরেও আমরা দিয়েছি, আমাদের মডারেটররা বেশ কিছু সাজেশন দিয়েছে। তুমি যদি আমাদের এই যে পাবলিক গ্রুপটা আমি দেখালাম, পাবলিক গ্রুপ দেখালাম এখানে এসে, আচ্ছা, এখানে এসে তুমি সাজেশন সব পেয়ে যাবে। আরো যে বিষয়টা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো, কি জন্য আমি এখানে সব এই যে রেখে দিয়েছি, আমি এখান থেকে তোমাদেরকে সবই দিয়ে দিতে পারবো। আমাদের মডারেটর হচ্ছে সম্ভবত কৃষ্ণা মণ্ডল, ও সাজেশনগুলি সব তৈরি করে সব শেয়ার করেছে, তোমরা এখান থেকে পড়তে পারবা। আর আরেকটা জিনিস হচ্ছে যে রিডিং এবং রাইটিং এর জন্য তোমরা সেট সাজেশন থেকেও পড়তে পারো। সেট সাজেশন মোটামুটি সবই কভার করে, যদিও প্রশ্নের পরিমাণ বেশি থাকে, তারপরে মোটামুটি প্র্যাকটিস করলে ওগুলোর ভিতর থেকে কমন পড়ে যায় অনেকগুলোই। আর পার্ট সি তে তুমি সাজেশন পাবা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ক্লাউড স্কুল প্রো, এখানে গিয়ে তোমাকে এই যে এখান থেকে সাজেশনে আসতে হবে, বা এখান থেকেও তুমি হচ্ছে এখানে জাস্ট সার্চ করবা, তাহলে হয়ে যাবে। তো এখান থেকে ধরো তুমি পোয়েট্রি সার্চ করছো, পোয়েট্রি সার্চ করলে পোয়েট্রির অনেক রকমের জিনিস আছে। তো যেমন আমেরিকান পোয়েট্রি, এগুলো 4th ইয়ারে, 20th সেঞ্চুরি পোয়েট্রি। আর তোমার পোয়েট্রিটা কোনটা? তোমার ফার্স্ট ইয়ারের পোয়েট্রি হচ্ছে এই যে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম, এইটা। এবার তুমি এটাতে ওপেন করে তুমি এটাতে দেখতে পারো। এই যে এখানে হচ্ছে ব্রড কোশ্চেন, এখানে বি পার্টেরও আছে, আর এ পার্টের তো কোনো শর্ট মানে সাজেশনই হবে না। এটা তুমি যত পড়তে পারো, যত ইনফরমেশন নিতে পারো, এখানে এই যে 25টা রয়েছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপর তুমি যদি প্রোজ সার্চ করো, তাহলে এটা চলে আসবে। ও আচ্ছা, ইন্ট্রোডাকশন টু প্রোজ নামে মনে হয় দেইনি। এভাবে আছে, তুমি জাস্ট একটু এই যে প্রোজ সাজেশন অফ প্রোজ ফর ফার্স্ট ইয়ার, এই যে প্রোজের সাজেশন, এটা এটুকু আছে। তবে তুমি যদি আমাদের এই গ্রুপে চাও, আমি অবশ্যই লিঙ্কগুলো দিয়ে দেবো তোমাদেরকে। তুমি মনে করিয়ে দিয়েছো, ভালো হয়েছে। লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা এগুলো লিঙ্কগুলো দেখে সাজেশনগুলো থেকে তোমরা পড়তে পারবে। আর এই যে ব্রড কোশ্চেন, এখানে এটা আমার সাজেশন, আমি তৈরি করেছি এটা। তারপরে আমাদের মডারেটররা যেগুলো করেছে সেগুলো আমি দেখেছি এবং সেগুলোও ভালো। আর আরেকটা জিনিস, এবার যেহেতু করোনার পরবর্তীতে সাজেশন দেখে পড়বে, ঠিক আছে, এবং এটা নিশ্চিত থাকো যে যেহেতু দীর্ঘদিন ক্লাস কিছু হয়নি, সো কোশ্চেনগুলো সব ইজি হবে তোমাদের জন্য। তোমরা লিখলে তোমাদের ভুলভ্রান্তিগুলো কম ধরা হবে। তো এটা মাথায় রেখে তোমরা পরীক্ষা দিও। তাই বলে আবার যে খুব ভুল করবে এরকম না। আমি যেটা বলছি যে তোমাদের অডিট হওয়ার কিছু নেই, তোমরা অডিট হয়েও না, তোমরা ফ্রি মাথা নিয়ে তোমরা ক্লাস করতে থাকো, মানে পড়তে থাকো, একসময় পরীক্ষা আসবে। আচ্ছা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ আশা করছি। সো আজকে তোমাদের, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? খাদিজা, তুমি তো প্রথম, হ্যাঁ স্যার ওই দিন সেটিং আর ইমেজারি নিয়ে বলছিলেন লাস্টের দিকে, তো এই দুইটা আমি এই আরেকটু যদি বুঝিয়ে দিতেন। সেটিংটা আমি আসলে বুঝিনি। আচ্ছা, সেটিংটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সেটিং এর বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা এরকম যে ধরো
আমরা যখন কোনো আমরা সিনেমার শুটিং দেখেছি না, সিনেমার শুটিং করার আগে, সেটা গানের শুটিং হোক বা অন্য যে কোনো শুটিং করার হোক, তার আগে পরিবেশটা একটু তৈরি করে নেয় এবং সেই পরিবেশটা হয়তো দেখা যাচ্ছে যে রং চং করে আহ, কোথাও গ্রামের দৃশ্য বানায় ফেলতেছে, তারপরে কোথাও মানে অনেক ধরনের আর কি দৃশ্য বানায়। এটা হিন্দি সিনেমাগুলোতে আমরা অনেক সময় দেখে থাকি। বা তারপরে তোমরা তোমরা বাহুবলী সিনেমা দেখেছো আশা করি। তো এই সিনেমাগুলোতে এরকমের তো পরিবেশ তো থাকে না, বাস্তবে কি আছে, বাস্তবে নেই, কিন্তু এগুলো তৈরি করে নেওয়া হয়েছে, মানে এগুলো সেটিং। ঠিক এরকমই আমরা যখন কবিতাগুলো পড়ি, সেই কবিতাগুলোর ভিতরে এরকম সেটিং থাকে এবং সেই সেটিংগুলো আমাদেরকে মনের চোখ দিয়ে দেখতে হয়। যেমন তোমাদের একটা কবিতা আছে না, যে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড। এইটার তখন যখন তোমরা পড়ছো তখন একটা গ্রামের একটা গ্রেভিয়ার্ড বা একটা চার্চিয়ার্ড রয়েছে, সেখানে সাধারণ মানুষদের কথা বলা হচ্ছে। এই যে এইটা যখন আমরা কবিতাটা পড়ছি এবং এই যে চিত্রগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে, সেগুলোই হচ্ছে সেটিং। এখন এই সেটিং এর ভেতরে আবার আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইমেজেরি। ইমেজেরির ভেতরে থাকে অনেকগুলো ইমেজ। তোমরা যারা পড়েছো, তোমরা সেকেন্ড ইয়ারে, তোমরা তো সেকেন্ড ইয়ার পড়েছোই। সেকেন্ড ইয়ারে এই গ্রুপে, আমাদের এই গ্রুপে আছে হচ্ছে আহ, উইলিয়াম ব্লেকের যে কবিতাগুলি, সেই কবিতা। তো উইলিয়াম ব্লেকের কবিতাগুলিতে সব সেটিং সেট করা আছে। আমরা একটা কবিতা পড়েছি না, যে এক রাখাল, সে বাঁশি বাজাচ্ছে, তখন একটা বাচ্চা মেঘের উপর থেকে তাকে, সে কান্নাকাটি করছে তার হচ্ছে বাচ্চার, মানে রাখালের ইয়ে শুনে। এবং এরপরে বাচ্চা বলছে তুমি গানটা আবার বাজাও বাঁশিতে, তখন সে আবার বাজাচ্ছে। এবার বলছে গানটা তুমি লিখে রাখো। সে এবার ওই একটা নলখাগড়া তুলে ওটাতে পেন্সিল করে পানি দিয়ে কালি বানিয়ে সে সেটা দিয়ে লিখছে। তো এই যে একটা রাখাল গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে, তার সামনে তার মেষ বা ভেড়াগুলি চড়ছে। এরপরে আকাশে ক্লাউডের উপরে একটা বাচ্চা, সে বলল যে তুমি এই গানটা আবার বাজাও। সে প্রথমে কান্নাকাটি করছিল, পরে হাসলো, এরপরে বললো এই গানটা লিখে রাখো যাতে সমস্ত মানব জাতি দেখতে পারে। তখন সে একটা নলখাগড়া তুললো, পানি দিয়ে সেটা কালি বানালো এবং গানটা লিখলো। তোমার চোখের সামনে একটা কি পরিবেশ বা একটা ছবি যেন ভেসে উঠছে না? যে সামগ্রিক ছবিটা তোমার চোখের সামনে ভেসে উঠলো, এটাই হচ্ছে সেটিং। এবং এর ভেতরে যে এলিমেন্টগুলি, যেমন নলখাগড়া, তারপরে একটা নদী, তারপরে রাখাল, গাছ, মেষ, এগুলো হচ্ছে প্রতিটা আলাদা আলাদা একটা করে ইমেজ। এই সবগুলো ইমেজ মিলে হচ্ছে একটা ইমেজেরি, এবং এই ইমেজেরি দিয়ে আসলে একটা সেটিং তৈরি করা হয়েছে। সেটিং বলতে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি কোশ্চেন নাই। আমরা এই যে তোমাদেরকে দিয়েছিলাম গত দিনে সনেট 18-এর থেকে লিখতে, আমি আজকে আরেকটা কবিতা তোমাদেরকে একটু জানাই। সেটা হচ্ছে যে তোমাদের যেটা রয়েছে, আচ্ছা আমি আমি আসলে ভুলে গেছি তোমাদের গতবারে কোনটা এসেছিল। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা এসেছিল না কোনটা যেন এসেছিল। তারপরেও আমি তোমাদেরকে এই কবিতাটা একটু পড়িয়ে দিই। এখন আরেকটা জিনিস, রিডিং স্কিলে ভালো করতে হলে এই পার্ট সিটাতে ভালো করতে হবে। আর পার্ট সির ভালো করার গোপন মন্ত্রই হচ্ছে কবিতাগুলি তোমাকে ভালো জানতে হবে। কারণ কোন কবিতাগুলি, কবিতাগুলি হচ্ছে তোমার যে 20টা কবিতা আছে তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে, এই কবিতাগুলির ছোট ছোট কবিতাগুলি, এই কবিতাগুলি পড়লেই মূলত এখান থেকে চলে আসে। সেই কবিতাগুলির একেবারে ইনস অ্যান্ড আউট প্রত্যেকটা জিনিস তোমাকে জানার চেষ্টা করতে হবে। এটা এটা তুমি জানতে পারবে যদি তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে ফেলো। আর ওই যে ওই কয়েকটা জিনিস প্রত্যেকটা কবিতা থেকে পড়বা। এক নাম্বার হচ্ছে মানে সামারি, 2 নাম্বার সেন্ট্রাল থিম, 3 নাম্বার হচ্ছে ফিগার্স অফ স্পিচ, 4 নাম্বার রাইম অফ স্কিম, রাইম স্কিম, 5 নাম্বার হচ্ছে আহ, এই কবিতাগুলি, যেমন সনেট যদি হয় তাহলে সনেট হিসাবে তোমাকে আলোচনা করতে বলবে, মেটাফিজিক্যাল পোয়েট্রি হলে মেটাফিজিক্যাল পোয়েট্রি হিসেবে আলোচনা করতে হবে, ড্রামাটিক মনোলগ হিসেবে আলোচনা করতে হতে পারে। তো এরকম যেটাই হোক না কেন, সেই হিসাবে তোমাকে আলোচনা করতে হবে। এই হচ্ছে 5। তারপরে স্ক্যানশন করা লাগতে পারে, অনেক সময় স্ক্যান করতে বলবে, স্ক্যান করলা। এরপরে বাকি আরো যে 2-3টা কোশ্চেন থাকবে, এগুলো আমি সাধারণ অ্যাজ ইউজুয়াল কোশ্চেনের মতো। যেমন এখানে বলছে যে ধরো
হোয়াট ডু ইউ কাম টু নো অ্যাবাউট পোয়েটস ফ্রেন্ড ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ এই যে সনেট 18 সেখান থেকে কবির যে বন্ধু, সে বন্ধু সম্পর্কে তুমি কি কি জানলে। তুমি কি কি জানলে বলতে এই যে কবিতার যে সামারি সেটাই, এই কবিতা আমরা আমরা জানলাম যে কবির ফ্রেন্ড খুব সুন্দর ছিল এবং কবিতাকে বলছে যে সে এমন সুন্দর যে সামারের দিন বা সূর্য এগুলো এগুলো সবকিছুর চেয়ে সে সুন্দর। মানে এইভাবে আর কি আলোচনা করতে হবে। অনেক সময় এরকমটা হয় না, যারা কবির ফ্রেন্ড সম্পর্কে কি জানা যাবে, কবির ফ্রেন্ডের নাম কি, হয়তো নামটা জানা যায়, এরপরে আর কি তার বাবা মা পিতা মাতা, ব্যাপারটা এরকম না। ওই কবিতার ভেতরে কবির ফ্রেন্ডকে কিভাবে উপস্থাপন করা হয়েছে সেটুকুই তোমাকে আলোচনা করতে হবে। আচ্ছা, আমরা আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এইটা থেকে আমরা একটু জানার চেষ্টা করি। দেখো এখানে তোমাদের কাছে যদি বই থাকে বইটা ওপেন করতে পারো। আমার কাছে বই আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের যে আগের যে ফার্স্ট ইয়ার, সেই ফার্স্ট ইয়ার থেকে আমি তোমাদেরকে দেখি, এটা মনে হয় এখানে ছবি দেয়া আছে অলরেডি। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সংখ্যা কম হয়, দেখো 34 জন। আচ্ছা, সেকেন্ড ইয়ারে 100 জনের উপরে আছে, মানে ওল্ড সেকেন্ড ইয়ারে আর কি। আর থার্ড ইয়ারে আছে 180 জন। নিউ থার্ড ইয়ারে অলরেডি 80 জন হয়ে গেছে। আচ্ছা, এটার ভিডিও আছে, টেক্সটটা নাই মনে হয়। আচ্ছা, আমার মনে হয় এটা তোমাদের কম বেশি সবারই জানা আছে, তো আমি টেক্সটটা আজকে ক্লাসটা একটু এলোমেলো হচ্ছে, যেদিনই খাতা দেখতে যাই এরকমটাই হয়। আচ্ছা, আমরা টেক্সটটা এখান থেকে পড়ি। দেখো এখানে এই যে পোয়েট্রি ফাউন্ডেশন, এটা হচ্ছে খুব ভালো একটা ওয়েবসাইট। এখানে সব ধরনের কবিতা তোমরা পাবা। কারো যদি বই কিনতে মনে হয় যে আচ্ছা এখন কিনবো না বা কখনোই কিনবো না কবিতার জন্য, তাও কিন্তু করতে পারবা। মানে এখানে তোমাদের যে 20টা কবিতা তার সবই এখানে পেয়ে যাবা। দেখো এই কবিতায় আমি একটু দ্রুত আলোচনা করে যাব শেষ করে দেওয়ার জন্য, এবং একই সঙ্গে হচ্ছে এগুলো তো তোমাদের জানাই আছে। সামনের দিন তোমরা এই কবিতা থেকে এই 6টা আইটেম একটু পড়বা এবং একটু অল্প অল্প করে হলে একটু লেখার চেষ্টা করবা, লিখে তোমরা দিবা। সেটা হচ্ছে সামারি, সেন্ট্রাল থিম, তারপরে রয়েছে ফিগারস অফ স্পিচ, এরপরে কি বলে পোয়েটিক যে টোন, পজিশন, তারপরে মুড, এরপরে রয়েছে ফিগারস অফ স্পিচ আর কি, এবং বাকি আরো যে 2-3টা, মানে আমি যেটা বলবো এই কয়েকটাই তোমরা আলোচনা করো। সো এখানে দেখো শুরুতেই ওয়ার্ডসওয়ার্থ যেটা বলছে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ফ্লোস অন আ হাই ওভারস ভেলস অ্যান্ড হিলস। বলছে আমি মেঘের মতো অ্যামলেসলি ঘোরাফেরা করছিলাম, এবং ওই মেঘগুলোর মতো যে মেঘগুলি পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে ভাসছিল বা উড়ে বেড়াচ্ছিল। When all at once I saw a crowd of host of golden daffodils, বলছে ঠিক সেই সময় আমি দেখলাম সোনালী কালারের ড্যাফোডিলসের একটা মানে ক্রাউড, মানে একটা বিশাল সংখ্যক ড্যাফোডিল ফুল দেখলাম। ক্রাউড বলতে জনতা, কিন্তু এখানে তো ড্যাফোডিল ফুলকে তো আর জনতা ওইভাবে ইয়ে করা যায় না, তবে এখানে কিন্তু একটা ইয়ে রয়েছে, এখানে এক ধরনের মেটাফোর রয়েছে যে ক্রাউডের সঙ্গে ড্যাফোডিল ফুলকে তুলনা করা হচ্ছে। সো এইটা হচ্ছে বলছেন যে আমি তখন একদল ড্যাফোডিল ফুলকে দেখতে পেলাম। তারা কোথায় ছিল? বিসাইড দ্য লেক, লেকের পাশে, বিনিথ দ্য ট্রি, গাছের নিচে, ফ্ল্যাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, তারা নড়াচড়া করছিল যেন নাচছিল বাতাসে, ব্রিজ বলতে বাতাস। তাহলে এখানে কি বলছে? কবি বলছে যে আমি একদিন মেঘের নিচ দিয়ে অ্যামলেসলি হাঁটছিলাম, সরি মেঘের মতো করে অ্যামলেসলি হাঁটছিলাম, এবং এই সময়টাতে আমি অসংখ্য ড্যাফোডিল ফুল দেখলাম যারা মৃদুমন্দ বাতাসে নড়াচড়া করছিল এবং তারা যেন নাচছিল।
কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইনস অ্যান্ড টুইঙ্কেলস অন দ্য মিল্কি ওয়ে। বলছে এই যে ফুলগুলি তারা যেন চকচক করছিল, শাইন করছিল, ঠিক কাদের মতো? কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স। অ্যাজ দ্য স্টার্স বলতে এখানে এই ড্যাফোডিল ফুলগুলোকে স্টারের সঙ্গে তুলনা করা হচ্ছে, তার মানে অ্যাজ দিয়ে এখানে যেহেতু প্রকাশ করা হচ্ছে, তার মানে এটা হচ্ছে সিমিলির এক্সাম্পল। তো তারা স্টার, আকাশের যে স্টার রয়েছে সেই স্টার এবং দের মতো মানে একইভাবে যেন টুইঙ্কেল করছিল, টিপ 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 করে যেন জ্বলছিল এরকম, এবং এরকম যেন চকচক করছিল। দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন, এবং এই তাদের সংখ্যাটা এমন, মানে তারা লেকের ধার দিয়ে একেবারে লম্বা, যতদূর লেকটা দেখা যাচ্ছে ততদূর তারা লেকের ধার দিয়ে হয়ে আছে। তো এটাকে বলছে যে তারা এমনভাবে ছড়িয়ে রয়েছে নেভার এন্ডিং লাইন, যেন এই লাইনটা কখনো শেষ হবে না। তো এটাও একটা হাইপারবোলিক এক্সপ্রেশন, এমন কোনো লাইন আছে যে সেটা শেষ নাই বা শেষ হবে না। সো এটা একটা হাইপারবোলিক এক্সপ্রেশন। অ্যালং দ্য মার্জিন অফ দ্য বে, বলছে এই যে বে, বে বলতে উপত্যকা বা উপসাগর, যেটা তবে উপসাগর না, এখানে লেকের যে ধার সেই ধারের কথা বলছে। লেকের ধার দিয়ে তারা এমনভাবে মানে রয়েছে যেন এটা একটা লম্বা লাইন এবং এই লাইন কখনো শেষ হবে না। এরপরে কবি আরো এক ধাপ এগিয়ে বলছে 10,000 saw at a glance, tossing their heads in sprightly dance। বলছে এখানে এটা হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন বা হাইপারবোলের উদাহরণ। সেটা হচ্ছে যে আমি 10,000 দেখে ফেললাম এক এক গ্ল্যান্সে, মানে এক দৃষ্টিতেই। এখন কথা হচ্ছে যে 10,000 দেখেছে না 50,000 দেখেছে না মানে 200 বা 500 দেখেছে, এটা কিন্তু ক্লিয়ার না। কিন্তু তিনি বলছেন 10,000। 10,000 বেশি হতে পারে, কমও হতে পারে, তবে এটা কম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তিনি বলছেন যে আমি 10,000 দেখে ফেললাম, এবং এটাই হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন, মানে খুশির ঠেলায় বা বলতে গিয়ে 10,000 বলে ফেলছে। আমরা অনেক সময় বলি না যে এই আজকে তো আমাদের বাড়িতে এত বড় একটা মাছ নিয়ে এসছে, মানে এত বড় দেখাতে গিয়ে 2 হাত আমরা এত বড় করে ফেলি যে আসলে অত বড় ওই মাছ হয় না। যেমন হয়তো তুমি বললে আরে এত বড় ইলিশ নিয়ে এসেছে, এত বড় করেছো হাতটা, যে এত বড় হয় না ইলিশ মাছ। মানে ব্যাপারটা হচ্ছে ওইটা হচ্ছে তোমার, মানে তুমি বোঝাতে চাচ্ছ যে অনেক বড়, এবং এটাই হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন। আমরা অনেক সময় বলি না যে আজকে তো আমাকে বাসায় গিয়েছিলাম, সেই খেয়েছি, মানে সেই রকম খেয়েছি, মানে সেরকম মানে কি, এই ওয়ার্ডটাই হচ্ছে তখন হাইপারবোলিক ওয়ার্ড বা হাইপারবোলিক এক্সপ্রেশন বোঝাতে। সেরকম বলতে আমরা তো ওখানে 2 কেজি 5 কেজি চাউলের ভাত খাইনি, কিন্তু আমরা বলছি যে সেরকম খেয়েছি। অনেক সময় আমরা বলে বলে আরে আমি আজকে তো 1 কেজি চাউলের ভাত খেয়ে ফেললাম। এই যে এগুলো হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন। আচ্ছা, এরপরে বলছে দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। বলছে তাদের পাশে যে যে পানির যে ঢেউগুলি সেগুলো ডান্স যেন করছে, কিন্তু তারা ওই ওয়েভের যে মানে স্পার্কলিং ওয়েভ বলতে চকচক করছে, রোদের আলো পড়েছে, তো এরকম একটা চকচকে রোদের আলো পড়া পানিতে তারাও যেন জল করছে। মানে এক কথায় এখানে এই যে জল করা বা এই যে গ্লি যে শব্দটা, এই স্পার্কলিং এই শব্দটা মূলত এই ফুলগুলোর আনন্দটাকে প্রকাশ করছে। আর ফুলগুলো যেন খুবই আনন্দিত, এবং ফুলগুলো দেখে মনে হচ্ছে ফুলগুলো যেন হাসছে। তো এখানে এই জিনিসগুলো দিয়ে এগুলোকে বোঝানো হচ্ছে, কাইন্ড অফ মেটাফোর আর কি। এ পোয়েট কুড নট বাট বি গে ইন সাচ এ জোকান্ট কোম্পানি। বলছে যে এরকমের এক ধরনের জোকান্ট কোম্পানি, এরকম উৎফুল্ল মানে সঙ্গী পেয়ে একটা কবি কখনোই দুঃখী থাকতে পারে না, বরং সে খুশি হয়ে যায়। বাট বি গে, গে বলতে এখানে খুশি হওয়া। এ পোয়েম কুড নট বাট বি গে, মানে সে পারে না খুশি, মানে খুশি না হয়ে সে পারে না, এরকম একটা আনন্দিত বা জোকান্ট কোম্পানি পেয়ে। আই গেস্ট অ্যান্ড গেস্ট, আমি তাকিয়েই থাকলাম এবং তাকিয়েই থাকলাম। বাট লিটল থট, কিন্তু একটু চিন্তা করলাম। হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট। হচ্ছে তারা আমাকে মানে কেমন কত ভালোই না, মানে কত সুন্দর না সম্পদ আমাকে এখানে দেখানো হচ্ছে, বা আমি যেটা দেখতে পাচ্ছি এটা কত ভালো না জানি একটা সম্পদ। মানে এরকম একটা জায়গায় এত ফুল, এত সংখ্যক, এবং এই ফুলগুলো রোদের আলোতে, তারপর পানির ঢেউতে চকচক করছে, এবং ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যে তারাও যেন আনন্দিত। তো এরকম একটা আনন্দিত মানে ফুলগুলোকে দেখে কবিও আনন্দিত হচ্ছেন, এবং তিনি বলছেন যে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম এবং ভাবলাম যে এটা কি কত না জানি দামি একটা সম্পদ, মানে ফুলগুলোকে দেখে তিনি চিন্তা করছেন। ফরওয়ার্ড হোয়েন অন মাই কোর্স আই লাই ইন ভ্যাকান্ট অর প্যান্সিভ মুড। বলছে মাঝে মাঝে, ফরওয়ার্ড বলতে অফেন, মানে মাঝে মাঝে যখন আমি আমার কোর্সের উপরে শুয়ে থাকি, অনেক চেয়ার আছে না,
তোমরা ইজি চেয়ার আমরা বলি। সো ইজি চেয়ারের কথাই বলছে যে এখানে কোচ, যে কোচের উপরে আমি যখন শুয়ে থাকি, যখন আমার মনটা একবারে শূন্য থাকে, ভ্যাকান্ট থাকে অথবা পেন্সিভ থাকে, দুঃখিত থাকে আমার মুড, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। বলছে তারা, অর্থাৎ এই ফুলগুলি তখন আমার মানে মনের যে চোখ, সে চোখের ভিতরে যেন ফ্ল্যাশ করে, আমি যেন সেগুলো দেখতে পাই। এবং এটা হচ্ছে আমার কাছে ব্লিস অফ সলিটিউড, একাকিত্বের আশীর্বাদ, বা একাকিত্বে যখন আমি এটা দেখি, এটা আমার একাকিত্বকে দূর করে দেয়। আরো কি করে দেয়, অ্যান্ড দেন মাই হার্ট উইথ, আচ্ছা, দেন মাই হার্ট উইথ প্লেজার ফিল্ডস, এবং তখন আমার হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, অ্যান্ড ডান্স উইথ দ্য ড্যাফোডিলস, এবং ওই ড্যাফোডিলগুলোর মতো যেন নাচতে থাকে। মানে কবি এবার বলছেন যে অনেক আগে তিনি এই ড্যাফোডিলগুলো দেখেছিলেন, এবং তারপরে তিনি বলছেন যে পরবর্তীতে যখনই আমি দুঃখিত হই, সেই দুঃখের সময়গুলোতে এই ড্যাফোডিলগুলো আমার মনের চোখে যেন ভেসে ওঠে, এবং ভেসে ওঠার পরে আমার মনটা আবার আনন্দিত আনন্দিত হয়ে যায়। তাহলে দেখো এই কবিতার তিনটা স্ট্যান্জা, চারটে স্ট্যান্জার প্রথম স্ট্যান্জায় বলছেন কবি যে আমি একদিন লেকের পাশ দিয়ে মেঘের মতো অ্যামলেসলি ঘুরে বেড়াচ্ছিলাম, ঠিক এই সময় আমি দেখলাম অসংখ্য ড্যাফোডিল ফুল যারা গাছের নিচে লেকের ধার দিয়ে হয়ে আছে, এবং তারা যেন এই বাতাসে যেন নাচানাচি করছে। তো তারা একেবারে রোদের আলো পড়ে এবং পানির যে ছোট ছোট ঢেউ, সেই ঢেউগুলোতে রোদের যে আমরা যেটাকে বলি ঝিলিক, মানে শাইনিং যে অবস্থা, তো সেইটাতে মিরর ইফেক্টের কারণে আর কি মনে হচ্ছিল যেন এটা এগুলো খুব চকচক করছে, এবং এরা এত সংখ্যক লেকের ধার দিয়ে হয়ে আছে দীর্ঘ লাইন ধরে, মনে হচ্ছে যেন এই লাইন শেষ হবার নয়। এবং আমি তাদেরকে, আমার দেখে মনে হলো যে আমি প্রায় 10,000 দেখে ফেললাম এক দৃষ্টিতে, এবং তারা সবাই যেন নাচছিল। এরপর তিনি বলছেন যে তাদের পাশে যে ঢেউগুলি সেগুলো চকচক করছিল, তারাও যেন না, তাদের আনন্দে আনন্দিত। এবং এরকম একটা অবস্থায় একটা পোয়েট এরকম ফুল দেখে, এরকম একটা পরিবেশ দেখে সে কখনোই আনন্দিত না হয়ে পারে না। তো আমিও আনন্দিত হলাম, এবং আমি অনেকক্ষণ ধরে বারবার তাকিয়ে থাকলাম এবং চিন্তা করলাম যে কত বড় না জানি সম্পদ এটা, মানে এটা কি বড় সম্পদ এটা, এরকম একটা মুহূর্ত দেখতে পাওয়াটা। তারপর বলছে যে এটা, এই দৃশ্যটা দেখার পর থেকে পরবর্তীতে যখনই আমি আমার দুঃখিত মন নিয়ে বা একা একা ভালো লাগছে না এরকম একটা মন নিয়ে যখন আমি আমার ইজি চেয়ারের উপরে বসি, এবং একটু ফিল করো যে তখন আমি যখন চোখ বুজে থাকি, একটু চিন্তা করি বা খারাপ লাগছে, ঠিক সেই সময় ওই ফুলগুলির ওই আনন্দের মুহূর্ত যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। চোখের বলতে এখানে ইনওয়ার্ড বলতে মনের চোখ, মনের চোখের সামনে ভেসে ওঠে, এবং এটা আমার ওই মুহূর্তের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। এবং এই ফুলগুলি তখন কি করে, আমার তখন মনটাকে আবার আনন্দে পরিপূর্ণ করে দেয়, এবং তারা, আমার মনটাও যেন ওই ড্যাফোডিলের সাথে নাচতে থাকে। সো এই হচ্ছে আসল জিনিস। আশা করি এখন তোমরা এটা বুঝতে পারবে, এবং এইখান থেকে তোমরা সামারি টামারি লিখতে থাকবে, সামারি বা অন্যান্য জিনিস। এটা তোমরা অবশ্যই বইয়ের হেল্প নেবে, একেবারে বই ছাড়া তো তোমরা করতে পারবে না, এই জন্য তোমরা আহ, কেবল সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার বলতে পারো আর কি। সো এটা করবে। আর আমরা তিনটা কবিতা তাহলে আমি বলবো যে শেষ করলাম, এবং আর 3-4টা শেষ করার পরে আমরা রিডিং স্কিলের পার্ট এ এবং পার্ট বি 2-3 দিন প্র্যাকটিস করে তারপরে আমি জাস্ট রিডিং স্কিলের পড়া দেবো, তোমরা পড়াগুলো আমাকে দিবা। আর এর মাঝখানে আমরা তখন পড়বো হচ্ছে রাইটিং স্কিলটা। আর প্রোজ পোয়েট্রি পড়বো হচ্ছে আমরা রুটিন, মানে এর ভেতরে ইনশাল্লাহ রুটিন দিয়ে দিবে, হয়তো 2-4 দিন 5-7 দিনের মধ্যে। যদি নভেম্বরে পরীক্ষা নিতে চায় তাহলে আমাদেরকে তো এই উইকেই রুটিন দেওয়ার কথা দিবে হয়তো। সো এই উইকে যদি রুটিন দেয় তাহলে নভেম্বরের, আর মিনিমাম সাধারণত 20 থেকে, মানে 22 থেকে আর কি, 22 থেকে 30 দিন পরে হচ্ছে রুটিন দেওয়ার, এতদিন পরে পরীক্ষা হয়। সাধারণত 1 মাস পরে হয়, তবে যদি কমায় তাহলে 4-5 দিন কমাতে পারে। তাও তোমরা ধরে রেখো যে রুটিন দেওয়ার মিনিমাম 25 দিন পরে তোমাদের পরীক্ষা হবে। তো সেইভাবে এমনও হতে পারে যে কালকে রুটিন দিয়ে দিতে পারে, কালকে রুটিন দিয়ে দিলে আজকে 25 দিন পরে তোমাদের পরীক্ষা। তো এইভাবে কিন্তু তোমরা মাথায় রেখো। আর আরেকটা জিনিস মাথায় রাখো, যেদিনই তোমাদের পরীক্ষার রুটিন দিবে সেদিন থেকে তোমাদেরকে প্রতিদিন পড়ানো হবে। এটা মাথায় রেখো, যেদিনই পরীক্ষা হবে রুটিন দিবে, আমি যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দিও। যেদিনই তোমাদের রুটিন দিবে সেদিন থেকে তোমাদেরকে প্রতিদিন পড়ানো হবে। পড়ানো হচ্ছে, তোমরা কোশ্চেন করবে, আমি কোশ্চেনগুলো অ্যান্সার দেবো, তোমাদের খাতা দেখে দেবো, তো তোমাদের কে পড়া দেবো, তোমরা সেই পড়াগুলো করে দিবা। মানে প্র্যাকটিস হবে বা এক্সাম হবে তখন বেশি বেশি।
এবং প্রতিদিন হবে তখন। সো এটা একটু মাথায় রেখে তোমরা এখন থেকে এইভাবে অন্তত কবিতাগুলি স্টোরিগুলি সব ক্লিয়ার রাখো। আচ্ছা, এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো। আর তোমাদের সামনের দিনের হোমওয়ার্ক এটা, এখান থেকে তোমরা ওই সামারি, রাইম, স্কিম এগুলো বা ফিগারস অফ স্পিচ যা যা আছে এগুলো সব তোমরা লেখার চেষ্টা করো। বড় না লিখলেও ছোট করে লিখে আমাকে দেখাও। আচ্ছা, সুফিয়ান কিছু বলবা? সুফিয়ান আহমেদ। হ্যাঁ, এক্সামের মাঝখানে গ্যাপ দেয়, কারণ এক্সাম সাধারণত 1 মাস ধরে হয়। হুম, তো এখন তোমার সাবজেক্ট হচ্ছে 6টা, তাহলে 6টা 1 মাস ধরে যদি হয় তাহলে মিনিমাম 3-4 দিন 5 দিন বা কোনোটার আগে দেখা যাচ্ছে 7-8 দিন এরকম গ্যাপ পাওয়া যায়। সো এটা নিয়ে কোনো অরিড হওয়ার কিছু নাই, গ্যাপ পাওয়া যায়। আর যখন তোমরা ফোর্থ ইয়ারে উঠবা তখন দেখবা যে 10টা পরীক্ষা দিতে হচ্ছে, ফোর্থ ইয়ারে 10টা সাবজেক্ট। সো ওইখানে 10টা সাবজেক্ট মানে 3 দিন পর পর করে হলেও কিন্তু 30 দিন। সেকেন্ড ইয়ারে 8টা, থার্ড ইয়ারে 8টা সাবজেক্ট। তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটু কম। প্রতিটা ইয়ারের পরীক্ষা প্রতিবারই শেষ করার চেষ্টা করবা, কখনো মনের মধ্যে নিয়ে আসবে না যে আমি ইমপ্রুভমেন্ট দেবো। যেদিন তুমি মনের মধ্যে নিয়ে আসবে যে আমি ইমপ্রুভ দেবো এটা, সেদিনই তুমি শেষ, মানে ওই দিন থেকে তোমাকে ওইটা ইমপ্রুভ দিতে হবে। আর এটা মনে রাখো যে ফার্স্ট ইয়ার হচ্ছে সেকেন্ড ইয়ার কঠিন, সেকেন্ড ইয়ার হচ্ছে থার্ড ইয়ার কঠিন, থার্ড ইয়ার হচ্ছে ফোর্থ ইয়ার আরো কঠিন। সো এবছরে তুমি 2টা পরীক্ষা বা একটা পরীক্ষা পরের বছর ইমপ্রুভ দেওয়ার জন্য রেখে দিবা, পরের বছর গিয়ে তো আরো কঠিন, তখন কি করবা? সো শুরু থেকেই মাথা থেকে ইমপ্রুভমেন্ট বা আমি ফেল করতে পারি এই চিন্তাগুলো ঝেড়ে ফেলে দেবা, মানে ফেল করবোই না এরকমটা। এবং এটার এক্সাম্পল হচ্ছে আমি নিজেই, আমি জীবনে কখনো ইমপ্রুভমেন্ট দেইনি। আমার দেওয়া লাগেনি। আমি সবচেয়ে কম মার্কস যেটাতে পেয়েছিলাম সেটা হচ্ছে হিস্ট্রিতে। সেটা ছিল, আমার মনে আছে, আমাদের সময় হিস্ট্রির প্রশ্ন কমন পড়েছিল না, তাও আমাদের তো সেকেন্ড ক্লাস মানে পাওয়াটাই লক্ষ্য ছিল, 45 পাওয়াটা আমাদের সবার লক্ষ্য ছিল আর কি, সবাই এটাই পেত। আর আগে তো গ্রেডিং পদ্ধতির আগে এত মার্কস দিত না। তো আমরা ইভেন আগে কখনো আমাদের সময় ওই সময়গুলোতে কোনো ফার্স্ট ক্লাস হয়নি, এরকম রেকর্ডই নাই। তো আমি তারপরেও আমার যেটা হয়েছিল যে আমি মন থেকে সবসময় ঝেড়ে ফেলে দিয়েছিলাম যে আমি কখনোই ইমপ্রুভমেন্ট দিব না। এবং হিস্ট্রিতে আমার প্রশ্ন কমন পড়েছিল মানে দেড়টা প্রশ্ন কমন পড়েছিল, 5টা লিখতে হতো, তার মধ্যে দেড়টা, একটা পুরো প্রশ্ন কমন পড়েছিল আর একটার অর্ধেক। তো হিস্ট্রি তারপরেও আমার কি ছিল, আমি যেহেতু প্রত্যেকটা এজের ফিচার জানা ছিল, আমি তখন এই ফিচারগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিয়ে আসছিলাম। আবার আমার চোখের সামনে থেকেই আমার ফ্রেন্ডরা সব উঠে গেল যে না রে ইমপ্রুভমেন্ট দেবো। তো আমি ওইভাবে বানিয়ে লিখে এসেছিলাম, আমি 45-এর মধ্যে পেয়েছিলাম, মানে 100-র ভেতরে আমার টার্গেট ছিল 45 পাওয়া, কিন্তু আমি তারপর 43 পেয়েছিলাম, আমার মনে আছে খুব ভালোভাবে এগুলো। আর আমার ওই ফ্রেন্ডগুলো তারা ইমপ্রুভমেন্টের জন্য যখন থেকে গেল পরের বছর, তার মানে এত কষ্ট, তখন সে বলছে যে না রে যেভাবেই হোক ইমপ্রুভমেন্ট আর দেবো না। মানে ব্যাপারটা এরকম হয় যে তোমার ফাইনাল আরেকটা ওই ইয়ারের হয়তো সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার আগে তোমার ফার্স্ট ইয়ারের আবার ইমপ্রুভমেন্ট আসবে, তখন এটা করবো না ওইটা করবো, একেবারে খুব বাজে একটা অবস্থা হয়। তো এটা মাথা থেকে একবারে ঝেড়ে ফেলে দাও যে ইমপ্রুভমেন্ট আমি দিবই না, যেভাবে হোক পাস করে আসবো, একটাও কমন পড়েনি, আমি তারপরে অ্যান্সার করে আসবো। আর পরীক্ষা যেটা কঠিন হয় সেটা সবার জন্যই কঠিন, এটাও মাথায় রাখতে হবে। তো সেই সময়টাতে অনেকেই ঝরে যাবে ইমপ্রুভমেন্ট দেবো বলে, তখন তোমার খাতায় যদি কিছু লেখা থাকে তখন তোমাকে টিচার মার্কস দেবে। তো এটা মাথায় রাখতে হবে সবসময়। আচ্ছা, নতুন যারা আছো তাদের কোনো কোশ্চেন আছে? শরীফ, নুরে আলম শরীফ। আসসালামু আলাইকুম স্যার। স্যার সেরকম কোনো প্রশ্ন নাই, শুধু ওই যে আপনি সামারি, তারপরে সেন্ট্রাল থিম, রাইম স্কিম, আর মানে যে স্টেপগুলো বলছিলেন ওইগুলো যদি আরেকবার বলতেন তাহলে একটু সুবিধা হতো। আচ্ছা, যে কোনো কবিতায় যখন পড়বা সেখান থেকে যে জিনিসগুলো পড়বা, প্রথম 1 নাম্বার হচ্ছে সামারি, মানে 1 নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে সব থাকে। তো এরপরে হচ্ছে তুমি ওটাকে ভেঙে ভেঙে যেমন সামারি পড়বা, সেন্ট্রাল থিম পড়বা, তারপর কবিতার যদি সনেট হয় বা মেটাফিজিক্যাল পোয়েট্রি হয়, তারপরে ড্রামাটিক মনোলগ হয়, তাহলে সেই ক্যাটাগরিটা পড়বা, যে ডিসকাস দ্য পোয়েম অ্যাজ এ সনেট অথবা অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম অথবা অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, এটা হবে। তারপরে তুমি এখান থেকে পড়বা হচ্ছে ফিগার্স অফ স্পিচ। প্রত্যেকটা কবিতার ভিতরে ফিগার্স অফ স্পিচ থাকে, ফিগার্স অফ স্পিচগুলো কোনগুলি
সেটা। আরেকটা হচ্ছে পোয়েটস পজিশন, মুড অ্যান্ড টোন। পোয়েটের পজিশন, মুড অ্যান্ড টোন, এই তিনটা মিলে একটা কোশ্চেন। এই কয়েকটা জিনিস পড়বা, বাকি তো আরো 2-3টা কোশ্চেন যেগুলো আসে সেগুলো ওর ভেতর থেকেই, ওগুলো ইজি অ্যাজ ইউজুয়াল কোশ্চেনের মতো, কিন্তু এই কোশ্চেনগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। তুমি মাথায় রাখবা যে আমি যখন পরীক্ষা দিতে বসবো, ফাইনাল পরীক্ষা, তখন আমি কবিতার সামারি লিখবো, থিম লিখবো, ফিগার্স অফ স্পিচ গুলো লিখবো, টোন, পজিশন, মুড এটা লিখবো। তাহলে 4টা হয়ে গেল। আর বাকি 3টার ভেতর থেকে আমি যে কোনো একটা লিখবো। ওকে স্যার। 8টা থাকবে, 8টার মধ্যে যে কোনো 5টা লিখতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আর কারো কিছু বলার নেই। যদি কিছু বলার থাকে বলতে পারো। আমাদের আজকের ক্লাসটা একটু এলোমেলো হয়েছে, তবে ইনশাল্লাহ সামনের দিন থেকে আমরা গুছিয়ে ফেলবো। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা যে কোনো সময়, যেহেতু পরীক্ষা রিলেটেড, সেকেন্ড ইয়ার রিলেটেড কোনো কোশ্চেন করবে না, কারণ সেকেন্ড ইয়ার তোমরা সামনে 1 বছর সময় পাচ্ছ। বাট ফার্স্ট ইয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন যখনই মনের ভেতরে আসবে, তোমরা, আমি দিনের যে কোনো সময় হলেও তোমরা আমাকে মেসেজ করবা। আমি ওই সময় না পারি, পরবর্তীতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।